রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে শপথ নেয়ার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র আরও সুসংহত করার প্রত্যয়ে শুরু হল মির্জা ফখরুলের রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি। দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্রের জন্য লড়াই, কারাবরণ সহ নানা প্রতিকূলতা পেরিয়ে এবার রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব নিয়ে প্রথম আনুষ্ঠানিক যাত্রাতেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির সামনে দাঁড়ালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল 10:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। যাদের আত্মত্যাগের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও লাল সবুজের পতাকা পেল জাতি, সেই বীর সন্তানদের কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিয়োগলের করুণ সুরে আর নীরবতায় যেন ফিরে আসে মুক্তিযুদ্ধে আত্মত্যাগের স্মৃতি। এ সময় রাষ্ট্রপতিকে ৩ বাহিনীর চৌকস দল সশ্রদ্ধ সালাম জানান। স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। পরে স্মৃতিসৌধের আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই শ্রদ্ধা নিবেদন কেবল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নয়, গণতন্ত্র এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার একটি বার্তা। প্রত্যাশা, দলমতের ঊর্ধ্বে উঠে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অভিভাবকের ভূমিকা রাখবেন তিনি। মোহাম্মদ হোসাইন, ৭১, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় জানান তিনি। পেজেশকিয়ান বলেন, দেশটির সংসদীয় প্রতিনিধিরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অঙ্গীকার, দূরদর্শিতার উপর যে আস্থা রেখেছেন তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। এর আগে ইরান ছাড়াও রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান ভারত, পাকিস্তান, নেপাল, চীন, মালদ্বীপ, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও নাইজেরিয়ার প্রেসিডেন্ট। নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও ১ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী তার ওই সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও ১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের এমপি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ায় ওই আসনটি শূন্য হয়। এছাড়া শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের বরাবর পাঠানো হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রুজেরি। সকালে শ্রদ্ধা জানিয়ে সাচিং প্রু সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও পরিকল্পনা অনুযায়ী তা বাস্তবায়নে কাজ করবেন। এর আগে শুক্রবার বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রুজেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। উনি যে মিশন ভিশন এবং এখানকার চিরস্থায়ী শান্তি, সম্প্রীতি, সংহতি এবং সুষম বন্টন বা বৈষম্য মুক্ত করার জন্য যে উনি দর্শন নিয়ে আছেন, আমি সাচিং প্রুজেরি ওনার একজন কর্মী হিসাবে, দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমি সেটার একটা ছোট্ট অংশ হিসাবে, আমি তার অংশ হিসাবে আমি সেটা সার্বিকভাবে আমি কাজ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন শপথ নিয়ে আরও ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে জিয়া উদ্যান থেকে যুক্ত হবেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক।
ফরহাদ, এর আগে তো আমরা জেনেছি যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন। নতুন করে জিয়া দম্পতির সমাধিতে আর কোন কোন মন্ত্রী প্রতিমন্ত্রী শ্রদ্ধা জানাতে আসবেন, বিস্তারিত জানাবেন। কিন্তু নবনিযুক্ত ৩ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রী তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন, সেখানে তারা কথাও বলেছেন। এর আগে সকালে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রুজেরি। তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করার পর তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মিশন ভিশন রয়েছেন ৩১ দফা, সে বিষয়ে তিনি কাজ করতে চান। এর মধ্যে কিন্তু কিছুক্ষণ আগে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ৩ পূর্ণ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রী। তারা শ্রদ্ধা নিবেদন করার শেষে জানিয়েছেন যে সরকারের যেই একটা দিক নির্দেশনা রয়েছে, সরকারের যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী তারা তাদের মন্ত্রণালয়ের যে কাজগুলো রয়েছে সে কাজগুলো করতে চান। পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে একটা প্রশ্ন করা হয়েছিল যে ভারত সরকারের সাথে যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে উন্নত করার জন্য বা পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা, তখন তিনি জানিয়েছেন যে পলাতক শেখ হাসিনা এবং তার যে সহচর রয়েছেন তাদেরকে প্রত্যর্পণের বিষয়ে একটা আলোচনা চলছে। সেই আলোচনা অগ্রসর হলেই কিন্তু এটা খুব সহজেই এগোতে পারবে। পাশাপাশি যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো যদি জনগণের যে প্রত্যাশা, জনগণের যে সেন্টিমেন্ট কাজ করেছে, সেন্টিমেন্টের মধ্যে যদি একটা অগ্রগতি দেখা যায় তাহলে কিন্তু আগামী সপ্তাহে সেই সফরটা হতে পারে। সেক্ষেত্রে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব দ্রুতই এই পরিস্থিতির অগ্রগতি হবে এবং প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকারও খুব একটা ফলপ্রসূ একটা সমাধান জানাবেন বলে তিনি আশা করছেন। কিছুক্ষণ পরে এখানে চলে আসবেন সেই মন্ত্রী প্রতিমন্ত্রী যারা রয়েছেন তারা, পাশাপাশি তথ্যমন্ত্রী যিনি নতুন নবনিযুক্ত হয়েছেন আন্তালিব রহমান পার্থ, তারাও আসার কথা রয়েছে। মোটামুটি আমরা বলতে পারি যে নবনিযুক্ত ৬ মন্ত্রী প্রতিমন্ত্রী সবাই এখানে আসবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য। মোটরসি। ধন্যবাদ ফরহাদ, আপনি থাকবেন সেখানে, খোঁজখবর রাখবেন। তারা আসলে নিশ্চয়ই আবারও আপনার মাধ্যমে আমরা সেখানে যুক্ত হব। দর্শক, জিয়াউদ্দিন থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী। দুপুরে জাতীয় স্মৃতিসৌধে যান নতুন মন্ত্রী আব্দুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রুজেরি ও আন্দালিব রহমান পার্থ। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানাতে যান হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এরপর তারা একে একে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে নতুন ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রী শপথ নেন। বারবার বাংলাদেশে গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমরা ২০২৬ সালে এসে আবার নতুন করে জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার বাসিন্দা এস.এম. আলিমুজ্জামানের মরদেহ ভোমরা বন্দর দিয়ে সাতক্ষীরায় পৌঁছেছে। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আনা হচ্ছে বাকি আরও ৫ মরদেহ। দুপুরে আলিমুজ্জামানের মরদেহটি সাতক্ষীরার সীমান্ত দিয়ে ঢোকে দেশে। এর আগে শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহগুলো বুঝে পান। এরপর পার্ক সার্কাসের একটি হিমঘরে রাখা হয় তাদের। পরে সকালে তাদের মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেন স্বজনরা। তবে সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের পরিবারের ইচ্ছে অনুযায়ী তার দাহ কলকাতায় হয়েছে। যারা মারা গেছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব এস.এম. আলিমুজ্জামান ওনার নাম। ওনার লাশ আমরা দুপুর 12টার দিকে ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝাই দেয়। আমরা বাংলাদেশ ইমিগ্রেশন, বোমরা পুলিশ, বোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এবং বাংলাদেশ বিজিবি বোমরা চেকপোস্টের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন, আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস.এম. নুরুন নবী, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। এ নিয়ে আরো খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হবেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী এবং বেনাপোল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। শুরুতেই সত্যজিতের কাছে যেতে চাই। সত্যজিৎ, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? তাছাড়া মরদেহ কখন নাগাদ বাংলাদেশে ফেরত পাঠানো হবে? যে পিস ওয়ার্ল্ড যেখানে মরদেহগুলি রাতে রাখা হয়েছিল সংরক্ষণ করে, সেখান থেকে কিন্তু দুপুর 12টা নাগাদ রওনা দিয়েছে এবং বারাসাত পেরিয়ে গিয়ে কিন্তু অশোকনগরের কাছাকাছি এই মুহূর্তের মরদেহের যে কনভয়, অর্থাৎ যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে 5টি মরদেহ, যার মধ্যে আছে কুষ্টিয়ার সাংবাদিক এবং সাভারের একজনের, অর্থাৎ সাংবাদিকের পরিবার এবং সাভারের একজনের। এই যে 5 জনের
যে মরদেহ, সেই 5টি মরদেহ কিন্তু অশোকনগর পৌঁছেছে এবং আর ঘন্টা দেড় দুয়েকের মধ্যে পেট্রাপোল সীমান্তে কাছাকাছি পৌঁছে যাবে, এবং যাতে করে এই যখন মরদেহগুলি বাংলাদেশে পৌঁছাবে তাদের যাতে অপেক্ষা করতে না হয়, সে কারণে সমস্ত রকম বন্দোবস্ত ভারতীয় কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু তারা নিয়ে রেখেছে। মরদেহ পৌঁছানো মাত্রই কাগজপত্রে সিল স্বাক্ষরের পর সেই মরদেহ যাতে দ্রুত বাংলাদেশে পাঠানো হয়। পাশাপাশি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফ থেকে বাংলাদেশ ইমিগ্রেশন যেটা বেনাপোলে আছে সেখানেও কিন্তু জানানো হয়েছে কোনোভাবে যেন দেরি না হয়। তো একদিকে যেমন ভারতীয় কর্তৃপক্ষ, অপরদিকে বাংলাদেশ কর্তৃপক্ষ তারা পেট্রাপোল সীমান্তে কিন্তু তারা এবং বেনাপোল সীমান্তে তারা অপেক্ষা করছে, এবং পৌঁছানো মাত্রই আগামী আর দেড় দুই ঘন্টার মধ্যেই কিন্তু পেট্রাপোল সীমান্তে পৌঁছাবে। তারপর কাগজপত্র আর কি ক্লিয়ারেন্সের পর কিন্তু মরদেহগুলি বাংলাদেশে পৌঁছাবে, এবং সেখানেও মরদেহ নেওয়ার জন্য আত্মীয় স্বজনরা তারা অপেক্ষা করছেন। এবং এই যে 5জন মরদেহ, যে 5টি মরদেহ যাচ্ছে তাদের সাথে কিন্তু স্বজনরা আছে যারা কলকাতায় এসেছিলেন। তো স্বাভাবিকভাবে একটা কড়া নিরাপত্তা এবং রাস্তায় যাতে করে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম কোনো ঝামেলা তৈরি না হয় এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়, কোনো রকম যানজটের মধ্যে পড়তে না হয়, সেরকম তার জন্য কিন্তু স্থানীয় যে থানাগুলি আছে তাদেরকেও ইতিমধ্যে জানানো হয়েছে গাড়িগুলো যাতে পাস করিয়ে দেওয়া হয়, কারণ যশোর রোড সংকীর্ণ রোড, সেখানে কিন্তু যানজট হয়। তো সব মিলিয়ে যাতে সুস্থ স্বাভাবিকভাবে এই মরদেহ কনভয় পেট্রাপোল সীমান্তে পৌঁছায় তার জন্য সব রকম বন্দোবস্ত করা হয়েছে। এবং ঠিক সেই পদ্ধতিতেই কিন্তু অশোকনগর এলাকা, যশোর রোডের সেই এলাকা পার করেছে মরদেহ কনভয়গুলি। মৌটুসি। জি, সত্যজিৎ আপনাকে ধন্যবাদ। পাপ্পু, সত্যজিৎ যেমনটি জানাচ্ছিলেন যে মরদেহগুলো ঘন্টা দেড়েকের মধ্যেই বাংলাদেশে পৌঁছে যাবে, তো বাংলাদেশে এই পৌঁছানোর জন্য কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা, তাছাড়া সেই সীমান্তে আপনি কি কোনো বন্দরে কোনো স্বজনদের দেখতে পাচ্ছেন কিনা, তারা কি বলছেন জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, হ্যাঁ, ভারত থেকে অশোকনগর পর্যন্ত এসেছে, এটা আমিও পরিবারের স্বজনদের সাথে ফোন আলাপে কথা হয়েছে এবং তারা অশোকনগর অলরেডি পার হয়েছে। আর এখানে যেটা বলি, সাংবাদিক দম্পতির যে কুষ্টিয়ার প্রেস ক্লাবের সভাপতি, সাবেক সভাপতি, সেক্রেটারি সাবেক, যেহেতু প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য কোষাধ্যক্ষ সবার সাথে আমার কথা হয়েছে, এবং সবাই তার সহকর্মীর জন্য খুব মর্মাহত অবস্থায় একটি আছেন, এবং তারা বলছেন আমরা এরকম স্বজন, এই ধরনের স্বজন আমরা আর আসলে কখনো কুষ্টিয়াতে তৈরি হবে কিনা। একজন সাংবাদিক, তখন মাঠ পর্যায়ের একজন সাংবাদিক, এবং বাংলাদেশ সরকারের কাছে তারা একটা আবেদন এবং আবেদন করছে যে এটা যেহেতু তার একটি বাচ্চা আছে, তার বয়স্ক বাবা মা আছে, তারা হচ্ছে ঘর ভাড়া দিয়ে থাকে, এবং অনেক তারা আসলে খুব একটি গরিব বললেই চলে, যে ভাড়া থাকে এবং খুবই সংকট, এবং তিনি আসলে মাঠ পর্যায়ের সাংবাদিক, এবং এই ধরনের একজন সাংবাদিক আসলে ছেড়ে চলে গেছে। তারা কখনো এই জায়গাটি আর পূর্ণ হবে না। তবে বাংলাদেশ কর্তৃপক্ষের হাইকমিশনের থেকে যে কথা হয়েছে, তো বাংলাদেশ আমাদের ইমিগ্রেশনে তারাও প্রস্তুত আছে সবকিছু মিলায়ে। আপনাদেরকে আরেকটু বলতে যাই যে বেনাপোল পেট্রাপোলের সীমান্তে আসা পরে যে যতটুকু আপনার আসলে প্রয়োজন তারা কাগজপাতি প্লেস করে রেখেছে, যখন আপনারা ঢুকবে সব সুন্দরভাবে সম্পূর্ণ করে এবং বাংলাদেশের ভিতরে প্রবেশ করবে বলে সবাই সেইভাবেই প্রস্তুতি আছেন আমার কাছে। এবং পেট্রাপোল আরেকটা জিনিস আপনাকে দেখি, ঢাকা থেকে যে মরদেহটি নিতে এসেছেন তিনারও সাথে কথা হয়েছেন, তিনিও তিনার ভাই, চাচতো ভাই আসছেন, তিনিও নেওয়ার জন্য অপেক্ষা আছেন অ্যাম্বুলেন্সে। এবং ধন্যবাদ পাপ্পু আপনাকে, আপনি খোঁজ খবর রাখুন, আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব আপডেট জানতে। দর্শক, কলকাতা থেকে 5 বাংলাদেশি মরদেহ দেশে আনার প্রক্রিয়া নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী এবং মুসলিম উদ্দিন পাপ্পু। রাজনৈতিক দলের মনস্তাত্ত্বিক ও কৌশলগত পরিবর্তন না হলে নেতৃত্বের নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরীতে সিজিএস আয়োজিত সংলাপে তিনি একথা বলেন। জেলা উপজেলার কমিটিতে নারী নেতৃত্ব একেবারে শূন্যের কোঠায় জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাগিদ দেন স্থানীয় পর্যায়ে 30 থেকে 35% নারীর উপস্থিতি নিশ্চিত করার ওপর। বলেন, দেশের দীর্ঘ সময় নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীর ক্ষমতায়ন সে পর্যায়ে নিশ্চিত করা যায়নি।
5 to 10 years from now আমরা সংসদে ডিরেক্ট ইলেকশনে আমরা হয়তো 15, 20, 25 জন নারী আমরা দেখতে পারি। আমি আই এম নট বিং ভেরি অপটিমিস্টিক, কারণ আমি রিয়ালিটি জানি, আমি মাঠ পর্যায়ে রিয়ালিটি জানি, সেই রিয়ালিটি থেকে আমি বলছি। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা যত বাধাই থাকুক না কেন আপনাদের এগোতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকীতে সকালে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে কোকোর হাত ধরে দেশের ক্রিকেট আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। ক্রিকেটে কোকোর অবদান জাতি আজীবন মনে রাখবে জানিয়ে তিনি বলেন, তার আদর্শ ধারণ করেই দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হবে। আরাফাত রহমান কোকোর মৃত্যুর জন্য 1/11 কুশীলবদের দায়ী করেন প্রযুক্তিমন্ত্রী। ক্রীড়াপ্রেমিক কোকো প্রচার বিমুখ ছিলেন বলেও জানান ফকির মাহবুব আনাম। 8 বছর আগে যশোরে নির্মিত দেশের প্রথম সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কোনো কাজেই আসছে না। 50 কোটি টাকা খরচে নির্মিত এই প্রকল্পে থমকে আছে বর্জ্য থেকে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন। উল্টো দুর্গন্ধ আর দূষিত পানিতে ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। সম্প্রতি স্থানটি ঘুরে দেখার পর অসন্তোষ জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। SM ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। বর্জ্যকে সম্পদে রূপান্তরের স্বপ্ন নিয়ে যশোরের হামিদপুরে 2018 সালে 13 একর জমিতে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় দেশের প্রথম সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টটি। এখানে প্রতিদিন প্রায় 80 টন বর্জ্য জমা হলেও প্রক্রিয়াজাত হচ্ছে মাত্র 15%। সীমিত পরিসরে জৈব সার উৎপাদন হলেও বন্ধ রয়েছে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন। 2022 সালে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে 20 বছরের জন্য দায়িত্ব দেওয়ার পরও কাটেনি সংকট, বরং প্ল্যান্টের দুর্গন্ধ ও নোংরা পানিতে ঝুঁকির মুখে পড়েছেন এলাকার মানুষ। শুধু নামে তো মনে করেন আমলিগের আমলে সব বড় বড় প্রজেক্ট করিল, কিন্তু সেই প্রজেক্টের তো কোনো কার্যক্রম নেই। এখানে প্রচন্ড গন্ধ, এই গন্ধার কারণে মনে করেন লোকজন এখানে এসে দাঁড়াতে পারে না। পরিচালনাকারী প্রতিষ্ঠানের দাবি, আধুনিক প্রযুক্তির অভাব এবং বর্জ্য আলাদাকরণে জটিলতাই এর অন্যতম কারণ। আমাদের সেগ্রিগেশন মেশিন না থাকার কারণে আমরা যে ময়লা আসে থেকে 20 থেকে 30% সেগ্রিগেশন করতে পারি, এবং এটা সেগ্রিগেশন করে আমাদের মান্থলি 100 টন প্লাস জৈব সার তৈরি হয়। পৌর কর্তৃপক্ষ বলছে, প্ল্যান্টের কার্যক্রমে গতি ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ বাকি আছে, যেমন ইন্টারনাল ড্রেনেজ সিস্টেম এবং বাউন্ডারি ওয়াল, এগুলো তৈরি করা হবে খুব শীঘ্রই। এবং আসলে এখন ময়লার অনেক স্তূপ তৈরি হয়ে গেছে, সেগুলো আসলে সঠিকভাবে ল্যান্ডফিল করতে হবে আর কি। সম্প্রতি প্ল্যান্টটি দেখতে এসে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। পরে তিনি প্রতিষ্ঠানটি পূর্ণ সক্ষমতায় চালুর আশ্বাস দেন। সবকিছু অ্যানালাইসিস করে প্রয়োজন হলে এত বড় একটি পরিবেশ বান্ধব প্রকল্পকে পরিবেশের জন্য কেন তারা ক্ষতির মুখে ফেললো, এটার জন্য তাদের জবাবদিহির আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রায় 50 কোটি টাকার এই প্রকল্প থেকে এ পর্যন্ত পৌরসভার আয় মাত্র 15 লাখ টাকা। হাসিবা আলী বর্ণা, 71। চট্টগ্রামে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও চাহিদা অনুযায়ী এখনো মিলছে না। ফলে সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করে পরিবহনের জন্য জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে চালকদের। গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কলকারখানায়ও। এদিকে তীব্র গ্যাস সংকটে থমকে গেছে নারায়ণগঞ্জ ও আশুলিয়ার শিল্পাঞ্চল। দিনের গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ না থাকায় ক্ষোভ জানান সংশ্লিষ্টরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে গ্যাসের চাপ কম থাকায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালানো যাচ্ছে না রড ও স্টিল রি-রোলিং এর মতো ভারী শিল্প কারখানাগুলোতে। উৎপাদন ব্যাহত হচ্ছে তৈরি পোশাক শিল্প খাতেও। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানান, চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদা 320 থেকে 360 মিলিয়ন ঘনফুট। বিপরীতে মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে এখন গ্যাস মিলছে 175 থেকে 220 মিলিয়ন ঘনফুট। 3-4 ঘন্টা সিএলডি 150 টাকা গ্যাস পাই, এগুলা দিয়ে কি আমরা চালানো সম্ভব? এই গ্যাস দিয়ে চলে না, আমরা অনেক কষ্ট করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যে অতি শীঘ্রই যেমন এই লাইনটা যেমন চালু করে গ্যাসের যে ভোগান্তিটা আমরা পাচ্ছি, ভোগান্তি যেমন না হয়। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক জানান, রবিবার একটি এলএনজি কার্গোবাহী জাহাজ দেশে আসার কথা রয়েছে। সেটি এলে গ্যাস পরিস্থিতির উন্নতি হবে। সবচেয়ে এই বিদ্যুৎ এবং গ্যাসের শর্টেজের জন্য বেশি সাফার করতেছে আমাদের ইন্ডাস্ট্রিগুলি।
তার মধ্যে ভারী ইন্ডাস্ট্রি এবং আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ফ্যাক্টরিগুলি আছে। তো সুতরাং অতি সত্বর যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিগুলো যেই ক্ষতির সম্মুখীন হবে সেটা পূরণ করা প্রায় অসম্ভব হয়ে যাবে। আশুলিয়ায় গ্যাসের চাপ কমে যাওয়ায় বাসাবাড়ি, শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন সহ বিভিন্ন খাতে দেখা দিয়েছে ভোগান্তি। অনেক শিল্প কারখানায় উৎপাদন সময়সূচি পরিবর্তন করা হয়েছে, আবার কোথাও বিকল্প জ্বালানি ব্যবহার করে চালু করা হয়েছে উৎপাদন। এদিকে তীব্র গ্যাস সংকটে নারায়ণগঞ্জের শিল্প কারখানার উৎপাদন কমছে, ধীর হয়ে পড়েছে নগরী পরিবহন ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় বহু কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। সময় মতো পণ্য সরবরাহ নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। কালকে রাত্র সিরিয়াল দিছি, পাই নাই। আজকে সকালবেলা 7টার থেকে সেই যে পর্যন্ত বসে রয়েছি, গ্যাস পাচ্ছি না ঠিকভাবে। আমরা গ্যাস পাচ্ছি না এবং কি বাসা বাড়িতেও গ্যাস নেই, লাইনে গ্যাস নেই। আজ 3 দিন ধরে একটু তাও সকালবেলা একটু থাকে আর সারাদিনে থাকে না। নারায়ণগঞ্জের রূপগঞ্জেও গ্যাস সংকটে সব ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীরা। শাকিলা সিথি, ৭১। কেউ গেছেন কাজের সন্ধানে, কেউ গেছেন বেশি আয়ের আশায়, কিন্তু রাশিয়ায় পৌঁছে বদলে গেছে তাদের গন্তব্য। তাদের কাজের জায়গা এখন যুদ্ধের ময়দান। এজেন্সি ও দালালদের প্রলোভনে লাখ লাখ টাকা খরচ করে প্রতারণার শিকার হয়েছেন অনেক বাংলাদেশি। প্রাণ বাঁচাতে দেশে ফেরার আকুতি জানাচ্ছেন ভিডিও বার্তায়। প্রতিবেদন করেছেন সবুজ মাহমুদ। বাংলাদেশিদের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে যুদ্ধে বাধ্য করার অভিযোগ নতুন নয়। তো দেখেন কি অবস্থা। সম্প্রতি যুদ্ধে গিয়ে আহত হয়ে দেশে ফেরার আকুতি জানান গোপালগঞ্জের পলাশ শেখ সহ অনেকে। এসব বাংলাদেশিদের এখন প্রতিটি মুহূর্ত কাটছে মৃত্যু শঙ্কায়। আমাদের ভাষা জায়গা থেকে আপনারা সরকারের কাছে আবেদন করি, আমাদের জায়গা থেকে বাঁচান, আমরা কোনো টাকা পয়সা করে কিছু চাই না। এবছরের এপ্রিল মাসের শেষ দিকে আরএস ইন্টারন্যাশনাল নামের একটি এজেন্সির মাধ্যমে ৩৪ জন বাংলাদেশিকে ইলেকট্রিশিয়ান হিসেবে ওয়ার্ক পারমিট দেয় রুশ কোম্পানি প্রো টেকনোলজি লিমিটেড। সেই নথিতে সত্যায়িত করার সই ও সিলমোহর দেখা যায় রাশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার। বিষয়টির সত্যতা যাচাইয়ে দূতাবাসে ইমেল করলেও তার জবাব মেলেনি। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী প্রথমে বাংলাদেশের জাবেলে নূর ইন্টারন্যাশনালের সঙ্গে জনপ্রতি ৭ লাখ টাকায় রাশিয়া যাওয়ার চুক্তি হয়। কয়েক ধাপে প্রতিষ্ঠানটির মালিক মিজানুর রহমানকে টাকা পরিশোধ করে পলাশের পরিবার। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর বদলে যায় সব হিসেব। ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ নয়, যোগ দিতে হয় যুদ্ধে, হাতে তুলে নিতে হয় অস্ত্র। জাবেলে নূর ইন্টারন্যাশনাল লাইসেন্সে দেওয়া ঠিকানায় গিয়ে মেলেনি প্রতিষ্ঠানটির অস্তিত্ব। ঢাকার ভিন্ন দুটি ঠিকানায় পাওয়া যায় তাদের অফিসের সন্ধান। মগবাজারের গুলফেশা প্লাজায় কার্যক্রম চালাতো প্রতিষ্ঠানটি। অভিযোগ ওঠার পর গোপনে কার্যালয় গুটিয়ে চলে যায় তারা। রাশিয়ায় কাজের কথা বলে সেখানে নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো সেই জাবেলে নূর প্রতিষ্ঠানটি যারা কার্যক্রম করত মগবাজারে, সেই মগবাজারে এসেও কিন্তু আমরা তাদেরকে পাচ্ছি না। তাদের সেখানে যে অফিসটি ছিল সেটি বন্ধ আছে। তবে তারা যেখানে ছিল তার একটি আলামত পাওয়া যায়। এই যে এখানে একটি সাইনবোর্ড ছিল যেখানে তাদের লাইসেন্স নাম্বারটি এখনো অবশিষ্ট আছে। নিকুঞ্জ 2-এ আরেকটি অফিস থেকেও উধাও জাবেলে নূর ইন্টারন্যাশনাল। বাড়ির মালিকপক্ষের অভিযোগ, বাসা ভাড়া না দিয়ে এবং অনেকের সঙ্গে প্রতারণা করে অফিস গুটিয়ে পালিয়ে গেছে প্রতিষ্ঠানটি। ওনারা যে এরকম কাজ করবে এটা আমাদের আসলে জানা নেই। আমরা যদি এগুলো জানতাম তাহলে আমরা ওনাদের কাছে আর কি বাড়ি ভাড়া দেই না। আসলে এটা তো কোনো বাড়িওয়ালাই চায় না এই জিনিসটা। প্রো টেকনোলজিতে কাজ দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগ উঠেছে মূলত 3টি এজেন্সির বিরুদ্ধে। এরা হলো আরএস ইন্টারন্যাশনাল, জাবেলে নূর ইন্টারন্যাশনাল ও টিএস ওভারসিজ। আরএস ইন্টারন্যাশনালের মালিক মোস্তাফিজুর রহমান আর জাবেলে নূর ইন্টারন্যাশনালের মালিক মিজানুর রহমান। সম্প্রতি মানব পাচারের অভিযোগে প্রতিষ্ঠান 3টির রিক্রুটিং লাইসেন্স বাতিল করা হয়েছে। অনুসন্ধানে জানা যায় কয়েক ধাপে দালাল নিয়োগ করে এসব এজেন্সি যুদ্ধের জন্য বাংলাদেশি যুবকদের প্রলুব্ধ করে। রাশিয়ায় লোক পাঠানোর বিনিময়ে তারা জনপ্রতি প্রায় 25 থেকে 30 লাখ টাকা কমিশন পায়, আর যারা যায় তাদের কাছ থেকে নেওয়া হয় 7 থেকে 10 লাখ টাকা। অভিযোগ, এই অর্থের বড় অংশই যায় এজেন্সি ও দালালদের পকেটে। রাশিয়ার যুদ্ধক্ষেত্রে থাকা বাংলাদেশি রাজন হুসাইন ৭১কে জানান, যুদ্ধক্ষেত্রে টিকে যাওয়া অনেক বাংলাদেশি এখন নতুন লোক নিয়োগের দালাল হিসেবে কাজ করছেন, বিনিময়ে পাচ্ছেন মোটা অঙ্কের টাকা। এখানে কাজ করছে হচ্ছে সোহেল সরকার নীরব,
উনি হচ্ছে অতি প্রথম রাশিয়াতে আর্মিতে জয়েন করে। জয়কন্ড এবং এই সুহেল সর্দার নীরব হচ্ছে রাশিয়া বসে এজেন্টের কাজ করে। তো এখানে তো আপনার একটা লোক ঢুকাই দিলে প্রায় 5 লক্ষ রুবল সে পায়। এখন এই লোকটা হচ্ছে এই সুহেল সর্দার নীরব সামলাতে পারে। যারা যুদ্ধের ময়দান থেকে আমাকে বলে এইসব কথা, আপনি বলবেন আমাকে একটা প্রমাণ দাও। আমি যদি একবার চাইতাম তাহলে আমি হাজার হাজার বাঙালি আনতে পারতাম। আমি আমার পরিবারের ওরকম হারাম খাওয়াই নাই। আমি প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিও তো বলে দিছি এই যুদ্ধে 80% মরার সম্ভাবনা, মৃত্যুর সম্ভাবনা 80%। স্বেচ্ছায় কিংবা প্রতারণার শিকার হয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশিদের নিয়ে উদ্বিগ্ন সরকারও। এখন যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে তো আমরা এনকারেজ করি না এবং আমরা এটা অ্যালাউ করব না আমরা যদি জানি। বাট এটা ঠিক যে আপনি বলেছেন ওই কাজের ভিসাই সে প্রলুব্ধ হয়ে যে ওখানে ভালো বেতন দেবার সুযোগ সুবিধা, এই কারণে অনেকে একটা মানে 2-1 জনে যাচ্ছে। তো এই ধরনের কেসে আমরাও যতটুকু পারি ভেরিফাই করি। রাশিয়ায় যুদ্ধে গিয়ে অনেকে লাশ হয়ে ফিরেছেন, কারো কারো মরদেহ এখনো ফেরেনি। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। হঠাৎ বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে গেছে খাগড়াছড়ির নিচু এলাকা। এতে বিপাকে পড়েছে হাজারো মানুষ। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন নিরাপদ এলাকায়। ভেসে গেছে বহু গৃহপালিত পশু। ক্ষতি হয়েছে ফসলি জমির। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসক জানান পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। রূপায়ণ তালুকদারের তথ্য, ছবিতে প্রতিবেদন। শুক্রবার গভীর রাতে আকস্মিক 1-1.5 ঘন্টার বৃষ্টি, এর সঙ্গে সঙ্গেই পাহাড়ি ঢলে প্লাবিত হয় খাগড়াছড়ির নিচু এলাকা। শনিবার সকাল থেকে বিপাকে পড়েন দুর্গত এলাকার মানুষেরা। পানি বেড়ে যাওয়ায় অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ এলাকায় আশ্রয় নেন। অনেক এলাকায় আকস্মিক প্লাবনে ভেসে যায় গরু, ছাগল ও হাঁস মুরগি। বৃষ্টি শুরু হয়েছে, প্রায় 2 ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা। এই জায়গায় এখন বনস্থলিত পানি হয়েছে, এখন মানুষের দুঃখ কষ্টের ভিতরে আছে। হঠাৎ করে রাত্রে ঘুমাই, ঝড় বৃষ্টি হালকা পাতলা হয়, হঠাৎ করে ঘুমে রেখে আপনার এরকম বন্যা হয়ে গেছে। 88 বন্যা যেরকম হয় এরকম হঠাৎ করে হয়ে গেছে। অনেক মানুষের মেশিন আপনার ঘর বাড়ি ভেসে নিচ্ছে। মানুষের যাওয়ার কোনো রাস্তা নাই, কিছু নাই। মানুষের ঘর দুয়ার লইয়া টানাটানি, গরু ছাগল লইয়া টানাটানি, বাচ্চা কাচ্চা লইয়া খানা তো নাই, পর্যন্ত কোনো খানা তো নাই। জেলা প্রশাসক দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। পরে সাংবাদিকদের জানান ক্ষতিগ্রস্তদের জন্য শুকনা খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। পানি নামার আগে যে সমস্ত জায়গায় পানিবন্দী অনেক পরিবার রয়েছে যারা এখন আশ্রয় নিচ্ছে, তাদেরকে আমরা বিভিন্ন স্কুল এবং আশ্রয় কেন্দ্রে আমরা আশ্রয় দিয়েছি এবং তাদের জন্য প্রয়োজনীয় যত রকম সহযোগিতা প্রয়োজন, খাবার বা অন্যান্য যে কোনো সহযোগিতা, সরকার সবসময় পাশে আছে। এই মুহূর্তে বন্যা কবলিত শহরের মুসলিমপাড়া, কালাডোবা, গঞ্জপাড়া, ফুটবিল, খবংপড়িয়া সহ আশেপাশের এলাকা। হাসান আহমেদ, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।